নমস্কার দর্শক বন্ধুরা, হায়ার পেনশনের দরজা কি এবার আরও বেশি মানুষের জন্য খুলে গেল? যারা হায়ার পেনশনের জন্য আবেদন করেছিলেন তারা কি এবার বেশি পেনশন পেতে শুরু করবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, যারা আজও মাত্র 1000 ন্যূনতম পেনশনের উপর নির্ভর করে জীবন কাটাচ্ছেন তাদের পেনশন কি এবার 7500 হবে? কারণ একদিকে হায়ার পেনশনের জন্য লক্ষ লক্ষ আবেদন হয়েছে, অন্যদিকে PS 95 পেনশনাররা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে ন্যূনতম পেনশন 1000 থেকে বাড়িয়ে অন্তত 7500 করতে হবে। শুধু তাই নয়, চিকিৎসার খরচের জন্য আরও ভালো সুবিধা এবং আর্থিক নিরাপত্তার দাবিও রয়েছে। কিন্তু সরকারের কাছ থেকে আপাতত যে উত্তর এসেছে তা পেনশনারদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। তাহলে পুরো বিষয়টা আসলে কি? কারা হায়ার পেনশন পাবেন, কারা পাবেন না? আর 1000 থেকে 7500 করার দাবির কি এখনও কোনো আশা রয়েছে? চলুন খুব সহজ ভাষায় পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক। প্রথমেই কথা বলা যাক সেই প্রবীণ মানুষগুলোর কথা যাদের জীবন আজ মাত্র 1000 পেনশনের উপর নির্ভরশীল। একবার ভাবুন, যে বয়সে একজন মানুষের নিজের সন্তানদের উপর নির্ভর না করে একটু শান্তিতে এবং সম্মানের সঙ্গে জীবন কাটানোর কথা, সেই বয়সে যদি মাসে মাত্র 1000 পাওয়া যায় তাহলে কি সত্যিই সংসার চালানো সম্ভব? আজ বাজারের দাম কম নয়, রেশন কিনতে হয়, বিদ্যুতের বিল দিতে হয়, ওষুধ কিনতে হয়, ডাক্তারের ফি দিতে হয়, আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার প্রয়োজনও বাড়তে থাকে। তাহলে পেনশনারদের প্রশ্নটা খুবই সহজ, যদি 1000 দিয়ে মাসের চিকিৎসার খরচও ঠিকমতো চালানো না যায় তাহলে বাকি জীবন কিভাবে চলবে? এই প্রশ্ন নিয়ে PS 95 পেনশনাররা বারবার আন্দোলন করেছেন। তাদের দাবি হচ্ছে ন্যূনতম পেনশন 7500 করা হোক, এর পাশাপাশি চিকিৎসার খরচের জন্য আরও ভালো ব্যবস্থা করা হোক। সম্প্রতি এই বিষয় নিয়ে আবারও আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি জানিয়েছেন পেনশনাররা, কিন্তু সরকারের অবস্থান আপাতত স্পষ্ট। সরকারের বক্তব্য অনুযায়ী PS একটি কন্ট্রিবিউশন বেসড ব্যবস্থা, তাই পেনশন ফান্ডের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের যুক্তি হচ্ছে ন্যূনতম পেনশন বড় মাত্রায় বাড়ানো হলে তার সরাসরি প্রভাব পড়বে পেনশন ফান্ড এবং সরকারের আর্থিক দায়বদ্ধতার উপর। এই কারণেই আপাতত 1000 থেকে 7500 করার দাবিতে কোনো অনুমোদন দেয়া হয়নি। আর এখানেই পেনশনারদের সবচেয়ে বড় চিন্তা, কারণ কাগজে কলমে আর্থিক স্থিতিশীলতা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তব জীবনে একজন প্রবীণ পেনশনারের প্রশ্নটা একেবারেই আলাদা। মাসের খরচ কিভাবে চলবে? এবার আসা যাক হায়ার পেনশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে। 2022 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর যোগ্য কর্মীদের হায়ার পেনশনের জন্য অপশান বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। এর অর্থ কিন্তু এই নয় যে সরকার সমস্ত PS 95 পেনশনারদের পেনশন হঠাৎ বাড়িয়ে দিচ্ছে। এই ব্যবস্থা ছিল সেই সব যোগ্য কর্মীদের জন্য যারা EPS-এ বেশি কন্ট্রিবিউশন করে ভবিষ্যতে বেশি পেনশন পাওয়ার সুযোগ নিতে চেয়েছিলেন। আগে পেনশন হিসাব করার ক্ষেত্রে 15000 বেতনের সীমা একটি গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল, কিন্তু নির্দিষ্ট যোগ্যতার মধ্যে থাকা কর্মীরা যদি নিয়ম অনুযায়ী হায়ার পেনশনের অপশান বেছে নেন তাহলে তাদের প্রকৃত বেতনের ভিত্তিতে বেশি কন্ট্রিবিউশন এবং সেই অনুযায়ী বেশি পেনশন পাওয়ার পথ তৈরি হয়। অর্থাৎ এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, হায়ার পেনশন মাসে এই নয় যে প্রত্যেক PS 95 পেনশনারের বর্তমান পেনশন স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে। যারা নির্দিষ্ট যোগ্যতার মধ্যে থেকে হায়ার পেনশনের অপশান বেছে নিয়েছেন এবং যাদের ক্ষেত্রে প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তারাই সেই ব্যবস্থার অধীনে বেশি পেনশন পাওয়ার সুযোগ পাবেন। লোকসভায় দেয়া তথ্য অনুযায়ী প্রায় 15.4 লক্ষেরও বেশি মানুষ হায়ার পেনশনের জন্য অপশান বেছে নিয়েছিলেন। 5 আগস্ট পর্যন্ত প্রায় 99% আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে প্রায় 11595টি আবেদন এখনও পেন্ডিং ছিল। সরকারের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে রিজিওনাল অফিসের সঙ্গে যোগাযোগ করে এই পেন্ডিং কেসেস দ্রুত শেষ করার চেষ্টা চলছে। অর্থাৎ যারা হায়ার পেনশনের অপশান নিয়েছিলেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, কিন্তু কোটি কোটি PS সদস্য এবং সেই সব পেনশনার যারা হায়ার পেনশনের অপশান নেননি তাদের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তাদের দাবি এখনও একই, ন্যূনতম পেনশন বাড়াতে হবে। আর এই পার্থক্যটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে রয়েছে হায়ার পেনশন, অন্যদিকে রয়েছে ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি। দুটিকে এক বিষয় ভাবলে ভুল হবে। হায়ার পেনশনের ক্ষেত্রে যোগ্য ব্যক্তি
একটি নির্দিষ্ট ব্যবস্থার অধীনে বেশি কন্ট্রিবিউশন করে বেশি পেনশনের অপশান নিয়েছেন। কিন্তু ৭৫০০ দাবি মূলত সেই সব ন্যূনতম পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তার সঙ্গে জড়িত যারা আজও সীমিত পেনশনের উপর নির্ভরশীল। অর্থাৎ একজন পেনশনার যদি আজ ১০০০ পান, তাহলে তার কাছে প্রশ্নটা এটা নয় যে তিনি হায়ার পেনশনের অপশান নিয়েছিলেন কি না, তার কাছে প্রশ্নটা হচ্ছে আজকের এই মূল্যবৃদ্ধির সময় ১০০০ দিয়ে জীবন চলবে কিভাবে। এই কারণেই পেনশনার সংগঠনগুলির এখনও সরকারের কাছে এই দাবি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এবার আসা যাক হায়ার পেনশনের বেতনের সীমা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। ১৫,০০০-এর সীমা বাড়িয়ে প্রায় ২৫,০০০ করার বিষয় নিয়েও আলোচনা হয়েছে এবং আদালতের স্তরেও এই বিষয়টি বিবেচনার মধ্যে এসেছে। এই বিষয়ে ভবিষ্যতে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়, তাহলে যোগ্য কর্মীদের জন্য সেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু এখানেও সতর্ক থাকা দরকার। প্রত্যেক কর্মী স্বয়ংক্রিয়ভাবে হায়ার পেনশনের যোগ্য হয়ে যাবেন না। যোগ্যতা এবং নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে। তাই সোশ্যাল মিডিয়ায় এমন কোনো খবর দেখলে যেখানে বলা হচ্ছে প্রত্যেক ইপিএস ৯৫ পেনশনারের পেনশন এবার কয়েক গুণ বেড়ে যাচ্ছে, সেটি যাচাই না করে বিশ্বাস করবেন না। এখন প্রশ্ন হচ্ছে সামনে কি হতে পারে। ৭৫০০ পেনশনের দাবি ক্রমাগত উঠছে। পেনশনার সংগঠনগুলি সরকারের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরছে। সংসদেও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু সরকার এখনও আর্থিক স্থিতিশীলতার বিষয়টিকে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখিয়ে ন্যূনতম পেনশনের বড় ধরনের তাৎক্ষণিক বৃদ্ধির ঘোষণা করেনি। তাই আজকের পরিস্থিতিতে সবচেয়ে পরিষ্কার উত্তর হচ্ছে হায়ার পেনশনের সুবিধা সেই সব যোগ্য ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত যারা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে এর অপশান নিয়েছেন। পেন্ডিং কেসেসের প্রক্রিয়া এগিয়ে চলছে, কিন্তু ন্যূনতম ৭৫০০ পেনশনের দাবিতে এখনও চূড়ান্ত অনুমোদন আসেনি। আর এই জায়গাটায় হয়তো পুরো বিষয়টির সবচেয়ে আবেগপূর্ণ দিক, কারণ এটি শুধু কিছু সংখ্যার গল্প নয়, এটি সেই সব মানুষের গল্প যারা তাদের কর্মজীবনে দীর্ঘ সময় কাজ করেছেন। প্রতি মাসে তাদের বেতন থেকে টাকা কাটা হয়েছে। তারা ভেবেছিলেন অবসরের পর অন্তত এতটুকু নিরাপত্তা থাকবে যাতে কারো সামনে হাত পাততে না হয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন খরচ বাড়ে, তখন সেই সামান্য পেনশন আরও ছোট মনে হয়। একটি ওষুধের দাম বাড়ে, ডাক্তারের ফি বাড়ে, বাজারের খরচ বাড়ে, কিন্তু পেনশন একই জায়গায় থেকে যায়। তাই ৭৫০০ দাবি শুধুমাত্র একটি সংখ্যা নয়, এর পিছনে রয়েছে একটি বড় প্রশ্ন। একজন প্রবীণ মানুষ কি তার জীবনের শেষ পর্যায়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার মতো আর্থিক নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন না? পেনশনারদের উত্তর খুব স্পষ্ট, অবশ্যই রাখেন। এখন সরকারের সামনে আসল চ্যালেঞ্জ হচ্ছে দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য তৈরি করা। একদিকে ইপিএস পেনশন ফান্ডের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে, অন্যদিকে সেই সব প্রবীণ মানুষের সমস্যারও সমাধান করতে হবে যারা আজ অত্যন্ত কম পেনশনের উপর নির্ভরশীল। আগামী দিনে সরকার এই দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে একটি বিষয় একেবারে পরিষ্কার, হায়ার পেনশন এবং ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিকে এক জিনিস ভাববেন না। হায়ার পেনশনের সুবিধা মূলত সেই সব যোগ্য মানুষের সঙ্গে সম্পর্কিত যারা নির্দিষ্ট ব্যবস্থার অধীনে এর অপশান নিয়েছেন। আর ৭৫০০ পেনশনের দাবি হচ্ছে সেই সব লক্ষ লক্ষ পেনশনারের আওয়াজ যারা ন্যূনতম পেনশনে সম্মানজনক জীবনযাপন করতে চান। তাই আপনি যদি নিজে ইপিএস ৯৫ পেনশনার হন অথবা আপনার পরিবারের কেউ ইপিএস ৯৫-এর পেনশনার হন, তাহলে এই পার্থক্যটা অবশ্যই বুঝুন। আর কোনো সরকারি চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত এমনটা ধরে নেবেন না যে ১০০০ পেনশন স্বয়ংক্রিয়ভাবে ৭৫০০ হয়ে গেছে। এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে এমন, হায়ার পেনশনের ক্ষেত্রে বিপুল সংখ্যক আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিছু আবেদন এখনও পেন্ডিং রয়েছে, কিন্তু ন্যূনতম ৭৫০০ পেনশনের দাবি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি। আর লক্ষ লক্ষ প্রবীণ মানুষের আশা আজও সেই সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কারণ অবসরের পর একজন মানুষের শুধু পেনশন দরকার হয় না, তার দরকার নিরাপত্তা, তার দরকার সম্মান, আর সবচেয়ে বেশি দরকার এই বিশ্বাস যে জীবনের এই শেষ অধ্যায়ে ছোট ছোট প্রয়োজন মেটানোর জন্য তাকে কারো সামনে অসহায় হয়ে হাত পাততে হবে না। এই আশাটি আজকের মতো এখানেই শেষ করছি। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি তথ্যবহুল লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।